ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মেইনলি হইলো আমার একটা ট্রায়াল ব্যালেন্স দিয়ে দিবে। ওই ট্রায়াল ব্যালেন্সটা থেকে আমাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতে হবে। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের তিনটা পার্ট আছে, মানে তিন রকমের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে। একটা হচ্ছে স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম, এরপর হচ্ছে স্টেটমেন্ট অফ ওনার্স ইকুইটি, তারপরে হইলো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, আর আরেকটা আছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, কিন্তু ওইটা পরীক্ষায় দেবে না। তো ওই প্রথম তিনটা। এখন 10 মার্কের পরীক্ষা হিসেবে পুরাটা তো করতে দেওয়ার কথা না, দিতেও পারে কিন্তু পুরোটা করতে দেওয়ার কথা না, কারণ পুরোটা পরীক্ষায় আসবে 35 মার্ক হিসেবে, মানে টার্ম একটা ফুল সেট। এখন কি স্ক্রিন নাই? আছেই তো, দিছেই তো, দেখো না? আচ্ছা, সমস্যা নেই। ওকে, তো হ্যাঁ, এখন তাহলে 10 মার্কের স্মৃতি হিসেবে দিলে দিতে পারে স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম আর স্টেটমেন্ট অফ ওনার্স ইকুইটি, প্রথম দুইটা একসাথে, অথবা শুধু 3 নাম্বারটা আলাদা, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। পুরাটাও দিতে পারে কিন্তু 10 মার্ক হিসেবে দেওয়ার কথা না। এখন তো যদি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি, এখানে একটা সিম্পল এক্সাম্পল আছে, এটার মধ্যে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই। ট্রায়াল ব্যালেন্সে অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে, যে একটা এই ট্রায়াল ব্যালেন্স। পিডিএফটা কই আছে রে? এই পিডিএফটা ওই যে ড্রাইভ লিঙ্কের মধ্যে, স্লাইডের মধ্যে আপলোড দেওয়া আছে। এই ইয়াত রবিউল আলম স্লাইডে, স্লাইড হিউম রবিউল, এখানে দুইটা দেখবা, দুইটাই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে। একটা এরা হুদাই স্যার একটা শীট দিছে, কিন্তু শীটের মধ্যে তেমন ভালো কিছু নাই। আর একটা সিনিয়রদের ইয়াতে পাইছিলাম আমি, ওই কয়েকটা এক্সাম্পল আছে ইয়া সহ, আনসার সহ। মাঝখানে দু একটা পেজ মিসিং আছে, কিন্তু সমস্যা নেই, প্র্যাকটিস করার জন্য এনাফ, দেখতে পারো। ওকে, তো আমি এখান থেকে দেখাই শুরুতে। তো সেম প্রশ্নই, যে আমাকে একটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আমাকে দিয়ে দিছে। এখন ওইটার জন্য আমাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রডিউস করতে হবে। তো প্রথমে যে ইয়াটা করব, মানে প্রথম যে ছকটা, ওই ছকটা হইলো আমার স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম। তো নাম দেখেই বোঝা যাচ্ছে যে ওইটার মধ্যে সব ইনকাম রিলেটেড যা যা থাকার কথা সব ওখানে থাকবে, মানে জাস্ট ইনকাম। তো এখন এটার লেখার নিয়ম হইলো সবার উপরে হচ্ছে আমার নামটা, মানে যে কোম্পানি, এখানে ক্ষেত্রে হচ্ছে লিসা ওয়াশিং কোম্পানি, তো লিসা ওয়াশিং কোম্পানি লিখলাম। এরপরে লিখবা স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম, এখানে এই বইয়ে আদা লিখছে, কিন্তু স্যারের নোটে মই দেখবা স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম। এরপরে টাইমটা লিখবা ফর দ্য ইয়ার এন্ডেড, এরপর যে টাইমটা আমাকে দিয়ে দিছে, যেমন এখানে টাইম দিছে জুন 30, 2009, তাহলে ফর দ্য ইয়ার, এখানে ইয়ার হবে ফর দ্য ইয়ার এন্ডেড জুন 30, 2009। এখন কম্প্রিহেনসিভ ইনকামেরটার মধ্যে আমার ছকের মধ্যে অ্যাকচুয়াল কন্টেন্ট গুলো হবে আমার সবগুলা ইনকাম, সবগুলা ইনকাম। এর সাথে আমি যে যে খরচ করছি, ইনকাম আর এক্সপেন্সেস গুলাই মেইনলি। এখন ওগুলা হিসাব করে আমাকে ফাইনালি দেখাতে হবে যে আমি কোনো কিছু কি ইনকাম করছি। যদি আমার লাস্টে গিয়ে ভ্যালু পজিটিভ হয় তাহলে ইনকাম হয়েছে, আর যদি লাস্টে গিয়ে নেগেটিভ আসে তার মানে আমার লস হয়েছে, ইনকাম হয় নাই, লাভ হয় নাই আর কি। মানে এখান থেকে আমি লাভটা পাচ্ছি না। তো এখন যদি শুরু করি, এই এই যে ট্রায়াল ব্যালেন্সটা আছে, এটার মধ্যে আমার ইনকাম, অ্যাকচুয়ালি ইনকাম আছে কোনটা? ক্যাশ ইনকাম না, অ্যাকাউন্ট রিসিভেবল না, সাপ্লাইস না, প্রিপেড ইন্স্যুরেন্স না, ল্যান্ড না, বিল্ডিং না, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন না, অ্যাকাউন্টস পেয়েবল না, ইন্টারেস্টও না, স্যালারিজ পেয়েবল না, প্রপার্টি ট্যাক্স পেয়েবল না, আনআর্নড রেভিনিউ, এটাও না। এটা কিন্তু আনআর্নড রেভিনিউ মানে হচ্ছে ওইটা এখন আমার উপর লাইবিলিটি আছে, এই যে আমি ওইটার কাজ এখনো করি নাই, মানে টাকা নিয়েছি কিন্তু কাজ করি নাই, তো ওইটা এখনো আমার টাকা না, তো ওইটা ইনকাম হিসেবে বলা যাবে না। কাজ করলে তারপর পাবো। নোটস পেয়েবল না, ক্যাপিটাল না, সার্ভিস রেভিনিউ, এই যে এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ইনকাম। সার্ভিস রেভিনিউ এখানে দিছে ক্রেডিট 78,600। এখানে ডেবিট ক্রেডিট নিয়ে চিন্তা করার দরকার নাই, কারণ আমাকে ট্রায়াল ব্যালেন্স দিয়েই দিবে, আমাকে কোনো কিছু করতে হবে না। তো ওগুলা এখানে তেমন মনে রাখার দরকার নেই, জাস্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানালেই হয়েছে। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে একটা ছক হচ্ছে আমার পার্টিকুলার অথবা অ্যাকাউন্টগুলোর জন্য মেইনলি, এরপরে আরেকটা ছক হচ্ছে ডিটেলস এর জন্য, আর আরেকটা মেইন ছক হচ্ছে টাকা, যে ওটার মধ্যে আমি ডিটেলস এর মধ্যে হিসাব কিতাব করব, আর অ্যাকচুয়াল অ্যামাউন্টটা আমি টাকার মধ্যে গিয়ে লিখবো পরে গিয়ে। সার্ভিস রেভিনিউর মধ্যে ইনকাম যেহেতু জাস্ট একটা, হিসাব করার কোনো কিছু নাই, আমি ডিরেক্টলি ইয়াতে লিখে দিলাম যে হ্যাঁ 78,600 টাকা আমার সার্ভিস রেভিনিউ। এখন এখান থেকে বাদ যাবে কি কি, আমি যে ইনকামটা করছি, এখান তাছাড়া আর কোনো ইনকাম আছে? ওয়েজেস এক্সপেন্স নাই, ইউটিলিটি, আহ কি রে, আচ্ছা,
তো এখানের মধ্যে আবারও এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স, প্রপার্টি ট্যাক্স এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, সাপ্লাইস এক্সপেন্স, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, সবগুলো এক্সপেন্স। এখন এখানে আর কোনো ইনকাম নাই, তো ইনকাম একটাই। এখান থেকে বাদ যাবে, এই জায়গা থেকে ইনকামটা থেকে বাদ যাবে আমার যা যা খরচ গেছে সবগুলা খরচ। খরচ বলতেছি এখানে কোনো ইয়ার কথা বলতেছি না, লাইবিলিটি অ্যাসেটের কথা বলতেছি না। খরচ যেগুলো, তো খরচ নাম দেখে এমনি বুঝবো খরচ মানে হচ্ছে এক্সপেন্স। তো যেসব নামে এক্সপেন্স আছে সবগুলোই আমার খরচ। তো শুরু হয়েছে কই থেকে? এখানে এখানে কিছু নাই, এই ওয়েজেস এক্সপেন্স দিয়ে শুরু হয়েছে। ওয়েজেস এক্সপেন্স 13,800, তো 13,800 এখানে গেল, মানে এগুলো আমাকে হিসাব করতে হবে সবগুলো অপারেটিং এক্সপেন্স যোগ করে, ওইটা আমার ইনকাম থেকে বাদ যাবে। তো ওইটার জন্য আমি এই ডিটেলস এর কলামটার মধ্যে ওগুলো লিখতেছি। ওয়েজেস এক্সপেন্স, এরপর ইউটিলিটি এক্সপেন্স 5,600 লিখলাম, প্রপার্টি ট্যাক্স এক্সপেন্স, এরপর ইন্স্যুরেন্স এক্সপেন্স, সাপ্লাই এক্সপেন্স প্রত্যেকটা সিরিয়াল বাই রাখলাম, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স, মিসেলেনিয়াস এক্সপেন্স, ডিপ্রিসিয়েশন, ইন্টারেস্ট আর মিসেলেনিয়াস। টোটাল এক্সপেন্সেস আসলো 57,900। আমি ইনকাম করছিলাম 8,600, তো বাদ দিয়ে টোটাল। হ্যালো হ্যাঁ, রাফসান, বলো। আচ্ছা বাই এনি চান্স মানে এক্সপেন্স ছাড়া কি কোনো কখনো এই মানে এক্সেপশন কেস আছে যে এটাতে এক্সপেন্স ওয়ার্ডটা এক্সপ্লিসিটলি লেখা নাই তারপর এটা এক্সপেন্সের মধ্যে যাবে, এরকম কি যেমন পাইছো তুমি? ইয়া রেন্ট বলো, রেন্ট এক্সপেন্স না কইতে পারে কিন্তু ডিরেক্টলি কইতে পারে যে ইয়া হ্যাঁ রেন্ট দিছি। ইয়া কি কয়, এরপর স্যালারি, এগুলা এক্সপেন্স ছাড়াও লিখতে পারে, কিন্তু দেখে তো বুঝতে পারবাই যে হ্যাঁ রেন্ট স্যালারি মানে তো ওগুলো খরচই। তো তুমি তো এখানে এক্সপেন্সের মধ্যে কি রেন্ট আর স্যালারি তো দেয় নাই। কি কি এখানে তো নাই, এই ট্রাইবেলস নাই, এরপর একটা করাবো ওটা মনে দেখবা। এখানে স্যালারিজ আছে কিন্তু ওগুলা পেয়েবল, ওগুলা কিন্তু আমার এক্সপেন্স না, মানে ওগুলা আমার উপর এখনো লাইবিলিটি। সেখানে ক্যাশ ইনকামের মধ্যে পড়ে না কেন? কি ক্যাশ তো তোমার হাতেই আছে, ওটা ইনকাম করতে করতে। আচ্ছা রাফসান, ক্লিয়ার হয়নি, আবার একটু রিপিট করতে পারবা? তো মেইনলি বলতেছি যে যেগুলা আমার, প্রথমত আমার কাছে অ্যাসেট আছে, সেকেন্ডলি আমার কাছে লায়াবিলিটি আছে, আর থার্ডলি আমার কাছে ক্যাপিটাল আছে। এখন ওগুলা বাদে, এই অ্যাসেট লায়াবিলিটি ক্যাপিটাল বাদে যেগুলা আছে ওগুলা আমার যাবে ইয়ার মধ্যে, ইনকামের ওই যে স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম। তো ওখানে আমি হুম হুম শুরুতে আমি যা যা ইনকাম করছি ওই বছরে আমার ট্রায়াল ব্যালেন্স থেকে ওই সব ইনকামের ইয়াগুলা নেব, নিয়ে ওগুলা যোগ হুম করে একটা হিসাব করবো যে এখানের মধ্যে যা সার্ভিস রেভিনিউ ছাড়া অন্য কোনো আমার ইনকাম নাই। ওখান থেকে আমার বাদ যাবে এই ইনকামটা করতে আমার এই পুরা টাইমে কতগুলা খরচ হয়েছে, সবগুলা খরচ ওখান থেকে বাদ যাবে। তো প্রত্যেকটা খরচ হিসাবের জন্য এখন আমি দেখতেছি যে আমার এখানে অ্যাকচুয়ালি খরচ কোনগুলো হয়েছে। সবগুলো নামের মধ্যে মেবি এক্সপেন্স দিয়েই দেয়, স্যারের এক্সাম্পল গুলোর মধ্যে দিছিল, তো না দেওয়ার কথা না। এখন তো এই যে এক্সপেন্স আছে মানেই বুঝবা যে হয়ে হ্যাঁ। আরে কিছু না। আচ্ছা, তো এগুলাই। এখন এরপর একটা এক্সাম্পল দিব, ওটার মধ্যে মেবি সবগুলোর নামে এক্সপেন্স দেওয়াই আছে, তো এটা নিয়ে মনে হয় না এত চিন্তা করার দরকার আছে, সবসময় দেওয়া থাকবে। আহ, হ্যাঁ, সব দেওয়াই থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বক্স রাইট সাইডের বক্সে টোটাল লিখতে হবে আর এই সাইডে হচ্ছে লেফটে হচ্ছে এই অ্যামাউন্ট গুলো, তাই তো? হ্যাঁ, ছোটখাটো অ্যামাউন্ট গুলো হিসাব করে ওখানে রেখে দিবা। রাইট সাইডেরটা মানে মনে আমার হইলো, এক্সপ্রেসলি পেন খাওয়ার দরকার নাই, তাই তো? ওইটাই। সহজ হিসাব। হ্যাঁ, এতদিন পেন নেওয়ার দরকার নেই। তো লাস্টে রাফসান আমি, রেকর্ড হইতেছে? হ্যাঁ রেকর্ড হইতাছে। আচ্ছা আচ্ছা। খালিদ না সমীক? সাজিদ সাজিদ। ওকে, টোটাল এক্সপেন্স হিসাব করলাম 57,900, বাদ দিলাম, তো আমি নেট ইনকাম পেয়ে গেলাম। তো এটাই হচ্ছে আমার স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম। এটার ক্ষেত্রে অনেক সিম্পল ছিল, কিন্তু স্যারের কিছু অ্যাডজাস্টমেন্ট দিবে, তো যেগুলো দিয়ে একটু বড় হবে। অ্যাডজাস্টমেন্ট ওয়ালা একটা এর পরে দেখাচ্ছি, কিন্তু আগে আগে সিম্পল দিয়ে শুরু করি। সেকেন্ডটা হচ্ছে আমার, আচ্ছা এটা প্রশ্ন রাখি। সেকেন্ডটা হচ্ছে আমার ওনার সিকিউরিটি, যেটা বললাম যে স্টেটমেন্ট অফ ওনার সিকিউরিটি, আবারও লেখার নিয়ম সেম, শুরুতে নাম, তারপর স্টেটমেন্ট অফ ওনার সিকিউরিটি, এরপর এজ অন একটা ডেট, যে এখানের মধ্যে ফর দ্য ইয়ার এন্ডেড অথবা এজ অন এত তারিখ। এখন এটার মধ্যে হচ্ছে এখানে আসলে তিনটা দেওয়ার দরকার নাই, দুইটা দিলেই এনাফ। যে জাস্ট আমার হিসাবটা লাগবে ক্যাপিটালের হিসাব, আর ক্যাপিটালের সাথে কোনো প্রফিট অথবা লস হয়েছে কিনা ওইটা হিসাব করে এন্ডিং ক্যাপিটালটা লিখতে হবে। তো আমার একেবারে শুরুতে যখন কোনো কিছুই নাই, তখন ক্যাপিটাল কত আগে এখান থেকে হিসাব করতে হবে, যে আমার এখানের মধ্যে ক্যাপিটালের আন্ডারে কি কি পড়তেছে। তো এখানে দিছে 40,000 ক্যাপিটাল, তো এই যে 40,000 ক্যাপিটালের মধ্যে 40,000 আছে। এরপর আমি এখানের মধ্যে যে হিসাব করলাম, হিসাব করে দেখলাম নেট ইনকাম হয়েছে আমার 20,700। তো ক্যাপিটাল লেখার পরে আমি নেট ইনকামটা অ্যাড করব। তো নেট ইনকাম অ্যাড করলাম 20,700, 7,700 পাইছি। ওখান থেকে বাদ যাবে আমার খরচগুলা, মানে কোনো লোকসান হয়েছে কিনা, ড্রয়িংস লিখছে কিন্তু এখানে আসলে কোনো এরকম লোকসান হয় নাই, আমার সব ইনকামই হয়েছে। তো এই এন্ট্রি নাই এখানে, এই এন্ট্রি থাকবেও না, এটা মানে ফরম্যাট মেনটেন করার জন্য এখানে এই বইয়ের মধ্যে নাকি কি, এটা বই নাকি কি জানি না, কিন্তু ওখানে লেখছে
কিন্তু লাগবে না। মেইনলি ক্যাপিটাল আর ইনকামটা এড করে লিখে দিবা, আর এন্ডিং ক্যাপিটাল দিয়ে লিখে দিবা যে এন্ডিং ক্যাপিটাল এত, দুইটা যোগ দিয়ে। কিন্তু যদি এর আগেরটার মধ্যে মাইনাস মান আসে তার মানে ওটা তো লস হয়েছে, তো ওইটা বাদ দিতে হবে, ওইটা বিয়োগ দিয়ে আবার লিখে দিবা এন্ডিং ক্যাপিটাল হিসেবে। তো এটা এটুকুই। তো এটার মাধ্যমে আমি প্রথম ছকটা, সেকেন্ড ছকটা করতে আমার প্রথম ছক লাগতেছে। ফার্স্ট ছকের মধ্যে যে আমি লাস্টে গিয়ে যে নেট প্রফিট অথবা ইনকাম যেটা পাবো ওইটাই আমার মাসান, কারেন্ট ক্যাপিটালের সাথে যোগ হবে। ড্রয়িংস মানে কি যেন বললা? ড্রয়িংস মানে কি উত্তোলন? ড্রয়িংস মানে হ্যাঁ, যদি তুমি টাকা কি বলে ব্যাংক থেকে টাকা ধরে থাকো, ব্যাংক ওভারড্রাফট আছে, আরো কত কিছু জানি, এরকম কয়েকটা আছে যে এগুলো তো ইউজুয়ালি দেওয়ার কথা না, না? এগুলো ইউজুয়ালি দেওয়ার কথা না। ওগুলোর কোনো কেস আসলে আমি বলতেছি, কিন্তু এটা এই এক্সাম্পলের ক্ষেত্রে নাই, তো লাগে নাই। তো থার্ডলি, যেটা মেইন মানে সবচেয়ে সবচেয়ে বড় তুলনামূলক, ওটা হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। তো ফাইন্যান্সিয়াল পজিশন ওইটার মধ্যে হচ্ছে আমার দুইটা জিনিস নিয়ে কাজ করা লাগে, অ্যাসেট আর লায়াবিলিটি। আগে সবগুলা অ্যাসেট নিয়ে হিসাব করা হয়, তারপর অ্যাসেটের হিসাব শেষ হলে সবগুলা লায়াবিলিটি নিয়ে হিসাব করা হয়। তো এখন যদি শুরু করি, এই যে এখানে এখানে ব্যালেন্স শিট লেখছে, কিন্তু এটা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন লিখবা, স্যারের নিয়ম। আর উপরে নাম আর নিচে তারিখ, তারপর নরমাল। এরপরে শুরু হবে অ্যাকাউন্ট এই টাইটেল। কি লিখবো বলা ব্যালেন্স শিট কে? ব্যালেন্স শিটে বললে হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, ওটা স্যারের নোটের মধ্যে বাবা। এখন এখানে সবগুলো অ্যাকাউন্ট, মাঝখানে তো হিসাব, আর লাস্টে হচ্ছে অ্যাকচুয়াল হিসাব। তো এখন যদি শুরু করব অ্যাসেট, এখন অ্যাসেট দিয়ে শুরু হবে। অ্যাসেট দুই রকমের হতে পারে, কারেন্ট অ্যাসেট আর ফিক্সড অ্যাসেট। কারেন্ট অ্যাসেট গুলো হচ্ছে আমার আপাতত যেগুলো আছে, আর ফিক্সড অ্যাসেট হচ্ছে, ফিক্সড অ্যাসেটের মধ্যে তেমন বেশি কিছু থাকে না, ওগুলা মেইনলি ল্যান্ড বিল্ডিং ওইসবের জন্যই ইয়া মানে সীমাবদ্ধ। কিন্তু কারেন্ট অ্যাসেট হচ্ছে মানে ছোটখাটো যেসবই আছে, যেমন ক্যাশ এই ক্ষেত্রে আমার একটা অ্যাসেট, অ্যাকাউন্টস রিসিভেবল একটা অ্যাসেট, ওগুলা চেঞ্জ হতে পারে সচরাচর। কিন্তু এই ফিক্সড অ্যাসেট গুলা মানে কি বলে সচরাচর চেঞ্জ হয় না আরকি। এরপর সাপ্লাইজ এখানের মধ্যে একটা অ্যাসেট, ২০১০ দিলাম। তারপর প্রিপেইড ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স আমার পে করতে হইতো, কিন্তু এখনো পে করার টাইম হয় নাই, আমি আগে থেকে পে করে রাখতেছি, মানে এখনো ওটা আমার হাত থেকে যায় নাই, কিন্তু আমি দিয়ে রাখতেছি। তো এটা কাইন্ড অফ ধার দেওয়ার মতো, কিন্তু যেহেতু দিছি এখনো খরচ হয় নাই, তাহলে ওইটা আমার কাছে অ্যাসেট এখনো। তো যেকোনো কিছু প্রিপেইড হইলে ওটা একটা অ্যাসেট, তাহলে ৬,০০০। এখন এই তিনটার যোগফল, কারেন্ট অ্যাসেট গুলোর যোগফল ৩৪,০০০ টাকা কারেন্টলি আছে। এখন পোস্টপেড হলে আচ্ছা কি হইতো? ধরো যদি হচ্ছে প্রিপেইড মোবাইলের টাকা বা প্রিপেইড মিটার হয়, তাহলে কি হ্যাঁ, ওটা হচ্ছে আমার কারেন্ট অ্যাসেট থাকবে? প্রিপেইড মোবাইলের টাকায় মিটার, ওটা তো ঠিক শিওর না, কিন্তু প্রিপেইড হলে থাকার কথা, অ্যাসেট হওয়ার কথা। পোস্টপেড এর জন্য পোস্টপেইড লাগবে না। বাদ দাও। এরপর ফিক্সড অ্যাসেটের মধ্যে আছে আমার ল্যান্ড আর বিল্ডিং। ল্যান্ডের মধ্যে ৪৩,৫০০, বিল্ডিং ১,৩২,০০০। তো দুইটার আবার এখানের মধ্যে আরেকটা আছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বিল্ডিং। এই বিল্ডিংটা তো মানে ১ বছরে বিল্ডিংটা মেইনটেইন করতে যা, যা খরচ গেছে, তো ওইগুলা আমার ওই বিল্ডিং এর ভ্যালু থেকে বাদ যাবে। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন যেটা। তো বিল্ডিং এর তো ক্ষয়ক্ষতি হয় ছোটখাটো, ভ্যালু তো আর সেম থাকে না সবসময়। তো ওই খরচটা এখানেও দিয়ে দিতে পারে, অথবা ছকের বাইরে অ্যাডজাস্টমেন্ট হিসেবেও লিখতে পারে। তো এখানে দিয়ে দিছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিংস। তার মানে এই ১ বছরে ১,৩২,০০০ এর বিল্ডিং এর মধ্যে ২৫,৬০০ খরচ হয়ে গেছে, মানে ক্ষয় হইছে। তো সেটা আমাকে বাদ দিতে হবে, কারণ ওটা এখন আমার অ্যাসেটের মধ্যে আর নাই। তাহলে ১,৩২,০০০ থেকে ২৫,৬০০ বাদ, তো বাকি আছে আমার ১,০০,৬০০। এখন এই দুইটা হিসাব করে পাইছি ১,৪৯,৯০০। এই কারেন্ট অ্যাসেট আর ফিক্সড অ্যাসেটের যোগফল হচ্ছে আমার কারেন্ট টোটাল অ্যাসেট। বর্তমানে আমার টোটাল এতগুলো অ্যাসেট আছে। এটা হচ্ছে অ্যাসেটের পার্টটুকু এখানে শেষ। এখন স্যারের নিয়মে এই জিনিসটা মানে অ্যাসেটেরটা আর লায়াবিলিটিটা দুইটা ছক, কিন্তু পরস্পর লেগে আছে একসাথে এরকম। এখানের মধ্যে এক ছকের মধ্যে কোনো বর্ডার ছাড়াই লিখছে, কিন্তু এখানের মধ্যে স্যার করার সময় এই জায়গায় একটা বর্ডার দিবা, বর্ডার দিয়ে দুইটা দাগ দিয়ে দিবা যে একটা অ্যাসেটের পার্ট একটা লায়াবিলিটির পার্ট। পুরাটা একটা ছকেই, কিন্তু ওই একটা ডিভাইডার দিতে হবে আরকি মাঝখানে। এখন লায়াবিলিটি নিয়ে শুরু করতে হবে। আমার লায়াবিলিটি যা, যা আছে, লায়াবিলিটির মধ্যেও ২ রকম আছে। কারেন্ট লায়াবিলিটি আর লং টার্ম লায়াবিলিটি। তো কারেন্ট লায়াবিলিটি গুলোর মধ্যে হচ্ছে নরমালি যেগুলা পেয়েবল ওইগুলো হচ্ছে আমার কারেন্ট লায়াবিলিটি। আর লং টার্ম লায়াবিলিটির মধ্যে হবে যদি আমি কোনো দিয়ে থাকি, কি বলে এখানে ওগুলা তোমার প্রশ্নের মধ্যে বলে দিবে। যেমন এখানে নোটস পেয়েবল যেটা দিছে, এটা দিছে ডিউ ইন 15 মান্থস, মানে এখনো অনেক লম্বা সময় আছে যে আমাকে দিতে হবে, এটা এখনো সাথে, সাথে দিতে হচ্ছে না। এরপর স্যারে আরো দিছিল যে ডেবেঞ্চার আছে
মর্টগেজ, এটা কি কয়, মর্টগেজ নাকি মর্টগেজ, আচ্ছা মর্টগেজ লোন আছে। এখন এগুলো লং টার্ম লায়াবিলিটির মধ্যে পড়ে। যদি দেখো যে ডিবেঞ্চার অথবা মর্টগেজ লোন এগুলো এইসব নামে কিছু আছে, ওগুলো লং টার্ম লায়াবিলিটির মধ্যে পড়বে। আর যদি কোনো একটা ইয়াতে কি বলে, কোনো একটা এন্ট্রিতে ব্র্যাকেটের মধ্যে টাইম দেওয়া বড় 12 মাসের বেশি, মানে 1 বছরেরও বেশি টাইম আছে ওটা পে করার, তাহলে ওটাও লং টার্ম লায়াবিলিটির মধ্যে পড়বে। যেমন এখানে ডিউ ইন 15 মান্থস, তাহলে এটাও একটা লং টার্ম লায়াবিলিটি। তো এখন প্রত্যেকটা ছোটখাটো লায়াবিলিটি গুলো নিয়ে যদি শুরু করি, শুরু হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল দিয়ে। অ্যাকাউন্টস পেয়েবল আমার আছে কত, 13,700, তারপর ইন্টারেস্ট 20,300, এরপর স্যালারি পেয়েবল, এখানে কি একটু উপরে নিচে হয়েছে, উপরে নিচে হয়েছে একটু। তো হ্যাঁ, স্যালারি পেয়েবল 2,500, প্রপার্টি ট্যাক্স পেয়েবল 14,100। আর আনআর্নড রেভিনিউ, এটাও কিন্তু আমার একটা লায়াবিলিটি, কারণ আমি ওই টাকা নিছি, আমার হাতে ওই টাকা আছে, কিন্তু আমি ওই টাকার জন্য এখনো কাজ করি নাই। এটা বলতে গেলে অ্যাডভান্স নিছি, অ্যাডভান্স নেওয়ার মতো বলতে পারো, কিন্তু এখনো ওই কাজটা করি নাই যে আমি ওই টাকাকে এখনো আমানত বলতে পারি। তো এটা বলতে গেলে আমার কাছে এখনো আমানত। তো ওইটাও একটা আমার কাছে লায়াবিলিটি। তাহলে 2,600। আর লং টার্ম লায়াবিলিটির মধ্যে এখানে জাস্ট নোটস পেয়েবল যেটা আছে ওইটাই আছে, 70,000। আর এই সবগুলার যোগফল এইগুলার যোগফল 53,200, আর এখানে 70,000, তো যোগ হয়েছে 1,23,200। আর ফাইনালি আমার হচ্ছে ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটির মধ্যে হচ্ছে আমার যে ক্যাপিটালটা কোনটা, যেটা এখানে দেওয়া আছে ওইটা না, কিন্তু আমরা হিসাব করে যে এন্ডিং ক্যাপিটাল পাইছি এর আগে, এই ওনার্স ইকুইটি স্টেটমেন্টের মধ্যে যে এন্ডিং ক্যাপিটাল পাইছি ওইটা এখানে লাগবে। তো এখানে এন্ডিং ক্যাপিটাল পাইছিলাম 60,700। এটা হচ্ছে আমার এখানে বর্তমানে ইকুইটি, ওনার্স ইকুইটি 60,700। এখন এই লায়াবিলিটি আর ক্যাপিটাল গুলা যোগ দিয়ে আমি যে অ্যামাউন্টটা পাবো, ওই অ্যামাউন্টটা অবশ্যই আমার অ্যাসেটের যোগফলের সমান হতে হবে, কারণ অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ক্যাপিটাল। যদি দেখো যে সমান হয় নাই, দুইটার যোগফল সমান হয় নাই, তাহলে বুঝবা তোমার প্রথমত ম্যাথ ভুল হতে পারে। কিন্তু যদি ম্যাথ ঠিক হয়ে থাকে কিন্তু তাও না মিলে, তাহলে বোঝা যাবে যে মাঝখানে কোনো একটা এন্ট্রি ম্যাথের মধ্যে ইন্টেনশনালি মিসিং ছিল। তো ইন্টেনশনালি মিসিং স্যারে দিবে না বলছে। তো যদি পরীক্ষা মনে না মিলে তাহলে বুঝবা তোমারই ভুল হয়েছে। আহ, তো এটা একটু কি, এখন পরে একটা এক্সাম্পলে যাই। তো তার মানে থার্ড পার্ট তো ফার্স্ট পার্টের হেল্প ছাড়া করতে পারছি না, তাই না? থার্ড পার্ট ফার্স্ট পার্টের হেল্প ছাড়া করতে পারতেছো না। এখন তাহলে তো এর আসার চান্স নাই তাহলে। সেকেন্ডের হেল্পও তো করা যাচ্ছে না, কারণ সেকেন্ডের যদিও কম, পুরোটা কম, কারণ ড্রয়িং যদি থাকে তখন তো আবার আরেকটু খরচ হবে। স্যার ক্লাসে বলছিল কি 3 পার্টের যে কোনো একটা আসবে। তো না, না, যে কোনো একটা দিলে এটাই হয়, বলছি। ফার্স্টটা দিতে পারে, আর যদি থার্ডটা দেয় তাহলে তো আমাকে আগে হিসাব করে আসতে হবে যে এন্ডিং ক্যাপিটাল কত হবে। আচ্ছা, এখানে দেখো রাফসান হ্যাঁ এই হ্যাঁ কোশ্চেনে যাও একটু। ওই যে 3টা লাইন লেখা আছে কোশ্চেন সলিউশনের উপরে। এই যেখানে 3টা লেখা আছে না, হ্যাঁ, তাইলে কি এই যে স্যার কি যেকোনো এক পিস বলবে, না যখন স্যার বলবে যে প্রিপেয়ার দ্য ব্যালেন্স শিট, বা ওই তুমি যেটা বললা স্টেটমেন্ট অফ, কি বললা ব্যালেন্স শিটের নাম আরেকটা? ওটা হচ্ছে ওই স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। ওই তো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। তাহলে কি আমার হচ্ছে ওই 3টা করে তারপর এটা করতে হবে, না ডিরেক্ট একটা হবে? না, এই যদি তোমাকে ডিরেক্টলি আদিত্যের বলে যে দ্বিধা হলে কবে থেকে? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন করতে, তাহলে তুমি ডিরেক্টলি ওইটাই করবা। কিন্তু যদি তোমাকে কোনো কিছু না বললা, বলে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দাও, তাহলে তোমাকে সবগুলো দিতে হবে, তিনটাই দিতে হবে। কিন্তু যদি একটা এই তিনটার নামের মধ্যে যদি স্পেসিফাই করে, তাহলে ওই নামটাই জাস্ট অ্যাড করতে হবে, অন্য করে লাগবে না। ব্যালেন্স শিটের আরেকবার নামটা কি বললা, আরেকবার বলো তো। স্টেটমেন্ট ব্যালেন্স অফ শিট হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। পজিশন। হ্যাঁ, স্যার হচ্ছে বলবে যে হচ্ছে ওই 3টা যে কোনো একটা বলবে, তো সে অনুসারে যদি আমাকে থার্ড স্টেপের কথা বলে তাহলে উপরে 2টা করে আসবো, যদি হ্যাঁ সেকেন্ড স্টেপ বলে তাহলে উপরের একটা করে সেকেন্ড স্টেপে যাবো, হ্যাঁ হ্যাঁ নাহলে হ্যাঁ, স্টেপ বলতে তাহলে একটা, এরকম তো? এটাই। যদি 3 নাম্বারটাই করতে বলে ক্লাসে, তাহলে মানে সিরিজে, তাহলে তোমাকে আগে ওই এন্ডিং ক্যাপিটাল কত হবে এটা হিসাব হিসাব করে আসতে হবে আগে। ওই তো মানে 3টা স্টেপ করেই তো আমি 3 নম্বরে যেতে শেষে পারবো। হ্যাঁ, তিনটাই করতে হবে। এখন কিন্তু স্যার তো হচ্ছে মনে লিখে দিছিল যে ফার্স্ট স্টেপ করলেই 15 মার্ক। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে তো মেইন পরীক্ষার মানবন্টন, যে 15 5 15। তো ফার্স্ট হাফ হচ্ছে, ফার্স্ট মেইন সবটা পরীক্ষার 15। মানদণ্ড মানেও তো স্যারের তো এইটুক তো কনসিডার করা উচিত, যেহেতু 15 মার্ক দিছে তার মানে স্যার অবশ্যই জানে যে এটা অনেক বড় একটা হয় প্রথম স্টেপটাই। ওইটা তো হ্যাঁ, ওটা কনসিডার করা উচিত। এখন ওইটা কনসিডার শ্রমিক না যেহেতু করে প্যারা নিস না, শ্রমিক তুই গত বুঝে নে সিরিজেও কি এত প্যারা বারোসাল নিস না। দিচ্ছে। যাই হোক, আর তুই হচ্ছে ওই নিগ্রো আকারের হচ্ছে হাতে তালি দে, লাইক হ্যাঁ, চুপ চুপ চুপ। হয়েছে থামা। এখন আরেকটা এক্সাম্পলে যাই। এটা হচ্ছে ক্লাসে ক্লাসে মাস্টার কথা করেছি। কয়। ওকে, ক্লাসে করেছি, এটার মধ্যে কিছু অ্যাডজাস্টমেন্ট আছে, তো এটা করাই শুরু। ওকে, আবারও এটা ট্রায়াল ব্যালেন্স আমাকে দিয়ে দিছে, যে এটার মধ্যে ক্যাশ, ব্যাংক ব্যালেন্স, অ্যাকাউন্ট রিসিভেবল। এখন ব্যাংক ব্যালেন্স এখানে কিন্তু ক্রেডিট, এটা কিন্তু আমার ডেবিট হইলে বুঝতা যে হ্যাঁ এটা আমার
কি বলে অ্যাসেট, কিন্তু ক্রেডিট মানে এটা হচ্ছে আমার একটা লায়াবিলিটি। লায়াবিলিটি কোন টাইপের লায়াবিলিটি? এটা হচ্ছে ব্যাংক থেকে আমি লোন নিছি অথবা ব্যাংক থেকে নিছি এমন কিছু বুঝে গেছে, ব্যাংক থেকে ড্রাফট করছি। তো এটা ক্রেডিট, ব্যাংক ব্যালেন্সের মধ্যে সিআর লেখা থাকলে অথবা নাও লেখা থাকতে পারে, ব্যাংক ব্যালেন্স দিয়ে ডিরেক্টলি লেখা থাকতে পারে, দেওয়া থাকতে পারে যে ডেবিটের বদলে ক্রেডিটে, তাহলে বুঝে দিতে হবে ক্রেডিটে থাকলে ওটা কিন্তু একটা লায়াবিলিটি ব্যাংক ব্যালেন্সের মধ্যে, তো ওটা ডেবিটে থাকলেই বুঝবে ওটা আমার অ্যাসেট। এখন তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল পেয়েবল এইসব নরমাল জিনিসপাতি, আর এখানে কয়েকটা দিছে, এডিশনাল ইনফরমেশন দিছে যে ডিপ্রিসিয়েশন আমার চার্জ করা হয় ফার্নিচারের মধ্যে 5% পিএ। পিএ মানে হচ্ছে পার অ্যানাম, মানে আমার ফার্নিচারের যে খরচটা ওইটার মধ্যে ওইটার খরচের 5% আমার ক্ষয় হয় এক বছরে। সেকেন্ডটা বলছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স পেইড ফর 2 ইয়ার্স ফ্রম 1 জানুয়ারি 2024। এই ইয়ারটা হচ্ছে আহ, আমার সেকেন্ড পেজে গেছি গা। আচ্ছা, তো অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স আমি যেটা এখানে দিছি, এখানে যেটা আমার দেওয়া আছে 6,000 টাকা, এখানে বলছে যে আমি আসলে 2 বছরের জন্য একসাথে পে করছি। তার মানে কিন্তু আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা হয় শুধু 1 বছরের, তাহলে আমি হিসাব করবো জাস্ট 1 বছরটা নিয়ে। তো 2 বছরের জন্য যদি 6,000 পে করে থাকি তাহলে 1 বছরের জন্য অবশ্যই 3,000। তো তারপর আনআর্নড রেভিনিউ হ্যাজ বিন আর্নড 7,000। এখানের মধ্যে দেখো দিছে আনআর্নড সার্ভিস রেভিনিউ 10,000, মানে 10,000 টাকা আমি নিছি কিন্তু ওটার কাজ এখনো করি নাই। পরে বলছে যে আচ্ছা এই ট্রায়াল ব্যালেন্সটা করার পরে আমি 7,000 টাকা ওখানের মধ্যে ইনকাম করে ফেলছি, তো আমার এখনো 3,000 টাকা ইনকাম করা বাকি আছে। তার মানে আমার সার্ভিস রেভিনিউ 7,000 টাকা আরো এক্সট্রা অ্যাড হয়েছে, কিন্তু আমার এখনো আনআর্নড 3,000 টাকা আছে। তারপরে বলছে সাপ্লাইস ইউজড ডিউরিং দ্য ইয়ার 5,000। এখন এখানে সাপ্লাইস আমার 18,000 টাকার সাপ্লাইস আছে ডেবিট, এটা আমার হচ্ছে অ্যাসেট। ওখান থেকে 5,000 টাকা আমি ইউজ করছি, তাহলে বর্তমানে 3,000 টাকা আছে আমার। তারপরে ইন্স্যুরেন্স প্রিমিয়াম এক্সপায়ার্ড ডিউরিং দ্য ইয়ার টাকা 1800। ইন্স্যুরেন্স প্রিমিয়াম আমি দিছিলাম 2,000 টাকা, ওখান থেকে 1800 টাকা গেছে গা বললো। ওকে, সমস্যা নেই, খরচ হয়েছে আর কি। এরপরে ওগুলো কিন্তু খরচ, আমি সাপ্লাই ইউজ করছি, এটা একটা খরচ। এরপর আমি ইন্স্যুরেন্স প্রিমিয়াম গেছে আমার 1800 টাকা, এটা একটা খরচ। ওটা কিন্তু সব খরচ। এরপর লাস্টে স্যালারি পার মান্থ টাকা 2,000 এন্ড রেন্ট পার মান্থ টাকা 3,000। এখানে আমি তাহলে যদি স্যালারি চেক করি, স্যালারি এক্সপেন্স হচ্ছে 22,000। এখানে বলছে যে প্রত্যেক মাসে আমি 2,000 করে দিচ্ছি, তাহলে এক বছরে আমার দেওয়ার কথা 24,000, কিন্তু আমি দিচ্ছি 22,000, তার মানে এখনো আমার থেকে 2,000 টাকা পায়। এক, সেকেন্ডলি রেন্টের মধ্যে দেখবা রেন্ট এক্সপেন্স যদি দেখি 40,000, প্রত্যেক মাসে 3,000, 3 × 12 = 36,000, তার মানে আমি 4,000 টাকা বেশি দিছি, তাহলে ওটা আমার একটা অ্যাসেটের মধ্যে আছে। ওকে, এখন করা শুরু করি। শুরুতে হচ্ছে স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম। তো এগেইন উপরে হচ্ছে তোমার নাম এবিসি কোম্পানি, এখানে স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2024, পার্টিকুলার্স ডিটেলস ওখানে আমার টাকা, আর লাস্টে ফাইনাল টাকা। ইনকাম, এখন ইনকামের মধ্যে আমার এখানে আছে কি কি? সার্ভিস রেভিনিউ আছে 2,90,000, সমস্যা নেই, 2,90,000 লিখলাম। কিন্তু এডিশনাল ইনফরমেশন থেকে আমাকে বলছে আমি আনআর্নড একটা রেভিনিউ 7,000 টাকা কামাইছি, তাহলে এডিশনাল সার্ভিস রেভিনিউ অ্যাড হয়েছে 7,000 টাকা, তাহলে আমার টোটাল বর্তমানে ইনকাম আছে 2,97,000। এখন ওখান থেকে আমার অপারেটিং এক্সপেন্স গুলো বাদ যাবে, যে আমি যা যা খরচ করছি সবগুলো খরচ বাদ যাবে। তো এখন কি খরচ করছি? স্যালারি এর জন্য আমি 22,000 টাকা দিছি, ওখান থেকে এখনো আনপেইড আছে 2,000, কারণ আমাকে টোটাল 24,000 টাকা দিতে হবে, তো দিন শেষে যেহেতু দিতেই হবে ওটাও একটা খরচ, তাহলে আনপেইড স্যালারি সহ আমার 24,000 টাকা খরচ হচ্ছে। রেন্ট, পুরো এক বছরের হিসাব করতেছি যেহেতু, রেন্ট আমি দিছি 40,000, কিন্তু আমার খরচ হবে 36,000, আমার 4,000 টাকা কিন্তু এক্সট্রা। আমার খরচ 36,000ই হচ্ছে, 4,000 টাকা অর্ডার নিয়ে ফেলবেন, 4,000 টাকা আমার কাছে অ্যাসেট হিসেবেই আছে, ওটা প্রিপেইড রেন্ট হিসেবে আছে। ওখানে আমার রেন্টের থেকে প্রিপেইড রেন্ট বাদ যাচ্ছে, মাইনাস প্রিপেইড রেন্ট 4,000 টাকা বাদ যাচ্ছে, 36,000 টাকা আমার বর্তমানে রেন্ট পে করলাম এক বছরের জন্য। তারপরে সাপ্লাইস আমার 8,000 টাকা আছে, ওখান থেকে আমি বলছি 5,000 টাকা খরচ করছি, তাহলে আমার বর্তমানে আছে 3,000 টাকা, তাহলে সাপ্লাইস এক্সপেন্স হইলো আমার 5,000 টাকা। এরপরে ইন্স্যুরেন্স প্রিমিয়াম, যেটা বলছি 1,800 টাকা খরচ করছি, 2,000 টাকা ছিল, তাহলে আমি ইন্স্যুরেন্স প্রিমিয়াম হয়েছে আমার 1,800 টাকা খরচ হয়েছে। এরপরে অ্যাডভার্টাইজমেন্ট বিল, এখানে এক্সপেন্স 6,000 টাকা, কিন্তু আমি আসলে এখানে 2 বছরের টাকা একসাথে দিছি, তো এক বছরের টাকা 3,000, তো আমি প্রিপেইড করছি 3,000 টাকা, তাহলে 6,000 থেকে 3,000 বাদ যাবে, বাকি 3,000 হচ্ছে আমার বর্তমানে এক বছরের জন্য খরচ। এরপরে শুরুতে বলছিল ডিপ্রিসিয়েশন চার্জ অন ফার্নিচার 5% পার অ্যানাম,
তো ফার্নিচার 70,000 টাকার ফার্নিচার আমার আছে, এক বছরে 5% ক্ষয় হয়, তাহলে 70,000-এর 5% ক্ষয় হবে, সেটা হচ্ছে আমার 3,500। তাহলে এই সবগুলা আমার এই ইয়াগুলার যোগফল, অপারেটিং এক্সপেন্স গুলার যোগফল 73,300। আমি আমার ইনকাম থেকে সেটা বাদ দিব, তাহলে বর্তমানে আমি নেট প্রফিট বা নেট ইনকাম বর্তমানে আছে আমার 2,23,700। ওকে, এটা হচ্ছে গেল আমার স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম। এরপরে যদি যাই, এরপরে হচ্ছে স্টেটমেন্ট অফ ওনার্স ইকুইটি। তো again এবিসি কোম্পানি স্টেটমেন্ট অফ ওনার্স ইকুইটি এজ অন 31 ডিসেম্বর 2024। আমার ক্যাপিটাল, আগে ক্যাপিটাল কত ছিল? ক্যাপিটাল এখানে দেওয়া আছে 3 লাখ। 3 লাখ ক্যাপিটাল ছিল। এর আগে আমি প্রফিট করছি কত? এর আগে হিসাব করলাম 2,23,700। এখানে কোনো এক্সট্রা ইয়ার কিছু নাই যে বাদ যাবে, মানে কোনো কিছু উইথড্র করি নাই, তাহলে সেমই আছে। তো এন্ডিং ক্যাপিটাল তাহলে কত হবে? এই দুইটার যোগফল, দুইটার যোগফল কি 5,23,700। তো এটা হচ্ছে আমার স্টেটমেন্ট অফ ওনার্স উইথড্র করলে বুঝবো কিভাবে? এটা কি বলা থাকবে বক্সে? এটা হয় ডিটেলসে বলা থাকবে অথবা এখানে বলা থাকবে, এখানে কিছু বলে নেই তো। কেস এক্সাম্পল এরকম বলবে যে চিত্ত বিনোদনের জন্য বা ফর এন্টারটেইনমেন্ট পারপাস হি উইথড্র হ্যাঁ হ্যাঁ, মানে 10,000 টাকা। ধরো ওনার ইউজড টাকা এত হাজার ফর পার্সোনাল ইউজ, এমন কিছু একটা, তাহলে ওটা তো এটা কি পরে এক্সপেন্সের মধ্যে যাবে না তখন? ওটা এক্সপেন্স এক্সপেন্সের না, মধ্যে ওটা তুমি তোমার ইনকামকে ইয়া করতে ওই টাকা কোনো জায়গায় খরচ করো না, এটা তুমি নিজের পার্সোনাল কাজে খরচ করছো, তো ওটা অবশ্যই তুমি তোমার কোম্পানির স্টেটমেন্টের মধ্যে দিবা না। তো ওটা তুমি এটাই যেহেতু সমস্যা যে স্যার পড়ায় এক জিনিস আর স্যার দেয় আরেক জিনিস। এর আগে ওইটা সিটিতে ওইটা যেহেতু তুমি তোমার ক্যাপিটাল থেকে খরচ করছো, তোমার কোম্পানির ক্যাপিটাল থেকে ওটা বাদ যাবে। তো উইথড্র কোনো কিছু করে থাকলে ওটা এখান থেকে বাদ যাবে, কিন্তু এখানে যেহেতু কোনো এক্সাম্পল নাই, তো আপাতত কিছু বললাম না। এন্ডিং ক্যাপিটাল বর্তমানে 5,23,700 আছে। এরপরে ফাইনালি আমায় বানাতে হবে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। তো ওটার মধ্যে শুরুতে আমার অ্যাসেট, তো অ্যাসেট গুলা নিয়ে যদি শুরুতে কাজ করি। ওকে, তো কারেন্টলি আমার অ্যাসেট আছে কি? ক্যাশ, ক্যাশ ডেবিট হয়েছে 60,000 টাকা অ্যাসেট। ব্যাংক ব্যালেন্স অ্যাসেট না, আগেই বলছি, তো ওটা বাদ। অ্যাকাউন্টস রিসিভেবল 80,000 টাকা অ্যাসেট। আমি রেন্ট প্রিপেইড করছিলাম, রেন্ট আমি আগে 40,000 টাকা দিছি, ওখান থেকে 36 খরচ হয়েছে, 4,000 টাকা কিন্তু এখন আমার দেওয়া আছে, তো প্রিপেইড রেন্ট ওইটা আমার অ্যাসেট। আনইউজ সাপ্লাই, আমার সাপ্লাই ছিল 8,000 টাকার, ওখান থেকে 5,000 টাকার সাপ্লাই খরচ করছি, তো 3,000 টাকার সাপ্লাই এখনো আছে, তো আনইউজ সাপ্লাই গুলো আমার অ্যাসেট। প্রিপেইড অ্যাডভার্টাইজমেন্ট, আমি অ্যাডভার্টাইজমেন্টটা 2 বছরে একসাথে দিছি, তো 3,000 টাকা খরচ হয়েছে, 3,000 টাকা এখনো আছে, তো ওটাও আছে। প্রিপেইড ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স আমার এক বছরে 1800 গেছে, আমি দিছিলাম 2,000, তো ওখান থেকে 200 টাকা এখনো আছে, এগুলা গেল। এরপর ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেট গুলোর মধ্যে আছে আমার ফার্নিচার, কিন্তু ফার্নিচার থেকে আমার ডেপ্রিসিয়েশনটা বাদ যাবে, যে 3,500 টাকার ডেপ্রিসিয়েশন বাদ গিয়ে 66,500 আছে। এরপরে ফিক্সড অ্যাসেটের মধ্যে আছে আবার এখানের মধ্যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ফার্নিচার আরেকটা দেওয়া আছে, মানে এই ডেপ্রিসিয়েশনটা বাদেও আরেকটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনও দেওয়া আছে, যেটা 7,000 টাকা। তো ওইটাও আমার পুরো এক বছরে গেছে, তাহলে ওটা আমার ফার্নিচার থেকে বাদ গেল। এখন প্রশ্ন করতে পারো যে কি বলে ফার্নিচারের ইয়াটা আমি এখানে এক্সপেন্স হিসেবে অ্যাড করছি, কিন্তু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা অ্যাড করি নাই কেন? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা কোনো খরচ না, ওটা তোমার নরমালি হয়, কিন্তু এখানের মধ্যে যে মানে ওটা ওই হিসাবটা জাস্ট তোমার অ্যাসেটের ক্ষেত্রে আসবে, অন্য কোনো হিসাবে আসবে না। কিন্তু এডিশনাল ইনফরমেশনে যেটা দিছে, ডেপ্রিসিয়েশন চার্জ করা হচ্ছে 5% পার অ্যানাম, তোমার ফার্নিচার যত আছে, মানে এটা তোমার থেকে মেইনলি নিচ্ছে বলতে গেলে, এটা কোনো ক্ষয়ক্ষতি করাতে এখানে বলছে 7,000 টাকা ক্ষয় হচ্ছে, কিন্তু এই 5%টা তোমার এখন যতই থাকুক না কেন, নেক্সট বছর এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন সেম হবে না, 7,000 টাকা এবছর এসে নেক্সট বছর অন্যভাবে হইতে পারে, কিন্তু এই যে ডেপ্রিসিয়েশন চার্জ করা হচ্ছে তোমার ফার্নিচারের উপরে 5% পার অ্যানাম, প্রত্যেক বছর 5% করে তোমাকে দেওয়া লাগবে, আমাকে দিতে হবে, যেহেতু এটা আমার কাছ থেকে অবশ্যই একটা খরচ, তো এটা একটা এক্সপেন্স, তাহলে ওই এক্সপেন্সটা এখানের মধ্যে আমাকে অ্যাড করা লাগছিল। তো লাস্টলি আমার আছে ল্যান্ড। রাফসান, হ্যাঁ বলো। এখানে যেটা মানে ফার্স্ট মানে অ্যাডজাস্টমেন্ট এটা দেওয়া আছে, এটাই হচ্ছে মানে ফান্ড তৈরি করার জন্য এই টাকাটা। কি করার জন্য? ডিপ্রিসিয়েশন চার্জ ফার্নিচার 5% কি ফান্ডিং এর জন্য নাকি আমার এটা এটার জন্য? হ্যাঁ হ্যাঁ, স্যার মনে হয় বলার সময় বলছি এটা ফান্ডের জন্য, মানে এই টাকাটা আমি এক জায়গায় আলাদা করে রেখে দিচ্ছি, এটা আমার পরবর্তীতে ইয়া কিছু একটা করতে আর কি, হ্যাঁ, মানে এখানে দুই ফার্নিচারের। টাইপের
মেইনটেইন করতে দিই। দুইটাই তো ডেপ্রিসিয়েশন দিয়ে লেখা, মানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, তো আমি বুঝবো কেমনে কোনটা ফান্ডিং এর জন্য না, আর কোনটা আসলে যদি যদি ক্ষয়পূরণ? ওটা ফান্ড হয়ে থাকে ওটা আমাকে অবশ্যই আমার বর্তমানে যে ফিক্সড ইয়াটা আছে কি বলে, আমি বর্তমানে আমার যে যত ফার্নিচার আছে ওইটারই একটা পার্সেন্টেজ আমি ওইটা ফান্ডের মধ্যে অ্যাড করতেছি, ওটা অবশ্যই পার্সেন্টেজ দিয়ে হবে। কিন্তু যেগুলো অ্যাকুমুলেটেড আচ্ছা, ডিপ্রিসিয়েশন এই নামের, স্যার যেটা বলছিল, হ্যাঁ স্যার বলছিল ডেপ্রিসিয়েশন যেটা সেটা হচ্ছে এক্সপেন্স, শুধু ডেপ্রিসিয়েশন যেটা। হ্যাঁ হ্যাঁ, আর যেটা হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ওটা হচ্ছে অ্যাসেটের মধ্যে যাবে অ্যাকচুয়ালি। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন তো ওই অ্যাসেট থেকে, ওই তো অ্যাসেট থেকে বাদ যাবে আর কি, তোমার ফার্নিচারের অ্যাসেট থেকে ওটা বাদ যাবে। হ্যাঁ, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন দিয়ে তো যেটা বললাম যে আমার এই সারা বছরের ক্ষয়ক্ষতির একবারে একটা সাম, কিন্তু শুধু ডিপ্রিসিয়েশনটা ওটা একটা ফান্ড হিসেবে কাউন্ট করে, তো এই জন্য ওইটা আমার এক্সপেন্সের মধ্যে গেল। ওকে, তো লাস্টে ল্যান্ড, তো অ্যাকোমোডেটেড ডিপ্রিসিয়েশন বাদ দিলাম, লাস্টলি আমার আছে ৫৯,৫০০, আর ল্যান্ড হচ্ছে ৪,১৯,০০০, তো যোগ দিয়ে ৬,৬২,৭০০, এটা হচ্ছে আমার টোটাল বর্তমানে অ্যাসেট আছে। ল্যান্ডের উপর কোনো ডেপ্রিসিয়েশন দেয় নাই, তো ল্যান্ডের মতোই আছে। এরপরে হচ্ছে লায়াবিলিটি আর ওনার সিকিউরিটি, এই মাঝখানে একটা ডিভাইডার দিছি, লায়াবিলিটি অ্যান্ড ওনার সিকিউরিটি। এরপর আবারও শুরু, কিন্তু এখানে আমি ওই যে দুইটা ছক দিই নাই, বাট দিতে পারো, সমস্যা নেই, একটা ছকে দিলে সমস্যা নেই। এখন কারেন্ট লায়াবিলিটি আমার বর্তমানে এখানে কি কি আছে, অ্যাকাউন্টস পেয়েবল আছে ২৫,০০০ টাকা। এরপর সার্ভিস রেভিনিউ, আমি এখানে ১০,০০০ টাকা আনআর্নড ছিল, ১০,০০০, ওখান থেকে ৭,০০০ আমি আর্ন করে নিছি, এখনো আমার ৩,০০০ আনআর্নড আছে, তাহলে আনআর্নড সার্ভিস রেভিনিউ ৩,০০০, ওটা আমার উপর একটা লায়াবিলিটি। স্যালারি, আমি ২২,০০০ টাকা দিছি, আমার দেওয়ার কথা ২৪,০০০, তাহলে ওখানে ২,০০০ টাকা এখনো আমার স্যালারি পেয়েবল আছে। এরপরে ব্যাংক, ব্যাংক থেকে আমি যে ইয়া করছি কি বলে, ক্রেডিট করছিলাম টাকা, টাকা নিয়ে ফেলছি, তো ওটা ব্যাংক ওভারড্রাফট, এটার টাকা ৭৫,০০০, তো ব্যাংক ওভারড্রাফট ৭৫,০০০, এগুলো হচ্ছে লায়াবিলিটি, এটার মধ্যে কোনো লং টার্ম লায়াবিলিটি নাই, তো ওইটা বাদ। লাস্টলি আছে আমার ক্যাপিটাল, ক্যাপিটাল কোন ক্যাপিটাল, এন্ডিং ক্যাপিটাল, এন্ডিং ক্যাপিটাল কত ছিল, ৫,২৩,৭০০, সবগুলা যোগ দিয়ে দেখবা ৬,২৮,৭০০ আসছে, তার মানে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ক্যাপিটাল, আবারও মিলে গেছে। এগেইন না মিললে বুঝবা অঙ্ক বলিস, কিন্তু মিলে যাবে। আর স্যারে মেবি এটাও বলছিল যে জোর করে মিলাই না দিতে, স্যারে বলে হিসাব করে দেখে নাই কি দেখে, স্যারের এত ফিলিং আছে কিনা জানি না, কিন্তু এই তো। এখন দেখি ওই বইয়ে আরো কোনো এক্সাম্পল আছে কিনা। ওকে, এটা তো দেখে আমি কোশ্চেন টাইপ তো একটাই, যেটা এতক্ষণ বললাম ওইটাই না। ওকে, তারপর এখানের মধ্যে আরেকটা ইয়া দিছে, ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। এরপর এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট দেয় নাই, তো জাস্ট নরমাল সলিউশন করছে, ওগুলা সব আনসার ইয়াতে পেয়ে যাবে, ট্যাব লিংকে দেওয়া আছে। এক্সট্রা যেমন বলার মতো পাইলে বলতেছি, ইউটিলিটি এক্সপেন্স, টেলিফোন এক্সপেন্স, স্যালারি, ডেলিভারি ফি, উইথড্র, এখানে এই যে মর্টগেজ আছে, এই মর্টগেজ পেয়েবল, তাহলে এটা তো এটা হচ্ছে আমার লং টার্ম লায়াবিলিটির মধ্যে যাবে, আগেই বলছিলাম। তারপর ইয়া মর্টগেজের সাথে আরেকটা কি জানি বলছি, ও ডেবেঞ্চার, ডেবেঞ্চার কি এখানে আছে, নাই, মর্টেজ পেয়েবল জিনিসটা কি? জানি না, আমি অ্যাকাউন্টিং এর জিনিসপাতি বুঝি না। খোরশেদ আসলো, খোরশেদ কও মর্টগেজ কি, নাই মেবি। তো লাস্টে আছে ডেলিভারি ফি, ইউটিলিটি এক্সপেন্স, রিপেয়ার এক্সপেন্স, অ্যাডজাস্টমেন্ট ডাটা, এখানে কিছু দিছে, সাপ্লাইজ ইউজড, ওই তো সাপ্লাই ইউজ করলাম, তো আমার সাপ্লাই যত ছিল ৮৯০, ওখান থেকে বাদ যাবে ২৭০। প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড ডিউরিং দ্য মান্থ, টাকা ৬০০, তো আমি এখানের মধ্যে প্রিপেইড ইন্স্যুরেন্স কই ১৯০০ দিছি, ওখান থেকে ৬০০ টাকা আমার গেছে, তো স্টিল আমার প্রিপেইড করা আছে ইয়া কত, ১৩০০। তারপর ডিপ্রিসিয়েশন অন বিল্ডিংস টাকা ৫০০ এন্ড ইকুইপমেন্ট টাকা ৯০০। ডিপ্রিসিয়েশন বলছে এটা কোনো অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন না, এটা তাইলে আমি ইয়া হিসেবে দিব, এটা তাইলে আমার ওই খরচ হিসেবে কাউন্ট করব, এক্সপেন্স হিসেবে। স্যালারিজ আনপেইড টাকা ১২০০, তো এখানের মধ্যে স্যালারি এক্সপেন্স দেওয়া আছে, তার সাথে স্যালারিজ আনপেইড আছে, তো ওটা তো আমার এখন লায়াবিলিটি। ইন্টারেস্ট অন মর্টগেজ পেয়েবল টাকা ৩০০, এটা হচ্ছে মর্টগেজের উপর ইন্টারেস্ট, তো এটা মর্টগেজের উপর ইন্টারেস্টটা কিসে দিছে দেখি, এটা কি এর মধ্যে ফুল করছে, প্রিপেয়ার ব্যালেন্স শিট ৭৩,
এই মাঝখানে কয়েকটা পিস মিসিং আছে, 73 এর পর 76 গেছে, এটার লাস্টের ইয়াটা নাই, লাস্টের ছকটা নাই। তো এটা একটু দেখতে হবে যে ইন্টারেস্ট অন মর্টগেজ পেয়েবল, এই অ্যামাউন্টটা কি আমার ইয়াতে যাবে, কি বলে, কারেন্ট লায়াবিলিটিতে যাবে নাকি লং টার্ম লায়াবিলিটিতে যাবে, দেখে দেখে নিতে হবে। এটা হচ্ছে মর্টগেজের উপর ইন্টারেস্ট। এখন ওকে, মেবি কারেন্ট যাবে, ইয়া যাওয়ার কথা না। এখানে দুইটা আছে, আর ওইটার 3 নাম্বারটা চাইলে প্র্যাকটিস করতে পারো, মানে এই 3 নাম্বারটা, এখানে ফার্স্ট দুইটার আনসার দেওয়া আছে আর কি। এরপর মাঝখানে কয়েকটা প্রশ্ন মিসিং ছিল, এরপর এখানের মধ্যে আরেকটার আনসার দেওয়া আছে কিন্তু প্রশ্ন নাই, অ্যাডজাস্টমেন্ট ডাটা একটু আছে, এটা কয়েকটা আনসার। অ্যাডজাস্টমেন্ট কি কি দিছিল, ডিপ্রিসিয়েশন ইজ টাকা 10,000 অন বিল্ডিং, 9,000 অন ইকুইপমেন্ট, ওই তো। মার্চেন্টাইজ ইনভেন্টরি অ্যাকচুয়ালি অন হ্যান্ড ইজ টাকা এত, মার্চেন্টাইজ ইনভেন্টরি অ্যাকচুয়ালি অন হ্যান্ড, তাহলে ওইটা দেখি কই গেছে। রাহাম ক্যাপিটাল, এই যে এন্ডিং ইনভেন্টরি, আমার কারেন্ট অ্যাসেটের মধ্যে, আমার রিজার্ভের মধ্যে যদি কোনো কিছু থাকে, ইয়ার শেষে আমার যে টাকাটা থাকবে, মানে এন্ডিং এ হাতে যেটা থাকবে আর কি, ওইটাও তো আমার বর্তমানে অ্যাসেট, ওটা এখনো খরচ হয় নাই, তো সামনে আমি মানে বেচা কেনা হয় নাই, ওটা এখন আমার হাতেই আছে। তো ওইটা আমি পরবর্তী বছরে ওটা চাইলে বিক্রি করতে পারি, তো ওইটা আমার অ্যাসেটের মধ্যে পড়বে। তো এখানে মার্চেন্টাইজ ইনভেন্টরি অন হ্যান্ড যেটা ৭৯,২০০, এটা আমার কারেন্ট অ্যাসেটের মধ্যে গেছে। এটা মনে হয় অন্য কোথাও যায় নাই, অন্য কোথাও কি গেছে, ওপেনিং ইনভেন্টরি ৯০,০০০, এবার কস্ট অফ অ্যাভেলেবল গুডস, এরপর কস্ট অফ অ্যাভেলেবল গুডস, এন্ডিং ইনভেন্টরি, হ্যাঁ এখানের মধ্যে গেছে। আমি ইনভেন্টরি শুরু করছিলাম, ওপেনিং ইনভেন্টরি করছিলাম আমি ৯০,০০০ দিয়ে, তারপর কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, ওখান থেকে বাদ যাবে, আমার ওপেনিং থেকে ক্লোজিংটা বাদ যাবে। তো ওপেনিং এর মধ্যে ছিল ৯০,০০০, ওখান থেকে ক্লোজিংটা, কস্ট অফ গুডস সোল হইলো, আমি সবগুলা গুডস বিক্রি করে আমার যত ইয়া ইনকাম হয়েছে ওটাতে দিয়েই দিছে। ইনভেন্টরি শুরুতে আমার কথা ছিল ওইটাও দিছে, শেষের কথা ছিল ওটাও দিছে। তো শুরুতে যেটা ছিল ওটার থেকে আমার শেষেরটা বাদ যাবে, তো শেষেরটা ৭৯,২০০ বাদ গেছে, আমার এই প্রথম দুইটার যোগফলের থেকে তৃতীয়টা বাদ গেছে, তো ওই খরচটা আমার অ্যাকচুয়ালি গেছে। ওপেনিং এন্ড ক্লোজিং ইনভেন্টরি যদি দেওয়া থাকে তাহলে ওই হিসাবে করতে হবে। এই ইনভেন্টরি স্টক সেম জিনিসই মিন করতেছে, তো যেটা দিবে আর কি। এটা প্রশ্ন না থাকলে সুবিধা হইতো, কিন্তু নাই। গুডস অ্যাভেলেবল ফর সেল, গ্রোস অপারেটিং ইনকাম, অপারেটিং এক্সপেন্সের মধ্যে স্যালারি, ইউটিলিটি, রিপেয়ার, গ্যাস, অয়েল, ইন্স্যুরেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বিল্ডিং, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ইকুইপমেন্ট, ওগুলা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। তো আমাকে ইয়াতে বলছি, এই যে এখানের মধ্যে যেটা বলছি, ডেপ্রিসিয়েশন টাকা এত অন বিল্ডিং, এত অন ইকুইপমেন্ট, তো এটা আমার এক্সপেন্স হিসেবে গেছে, এই যে। তারপর এটা একটু অ্যালাইন ঠিকঠাক হয় নাই, তো মানগুলা দেখে উল্টাপাল্টা হয় না, এটা একটু নিচে হবে। আহ, তারপর এটা তো নর্মাল। আর এখানে অ্যাসেটের মধ্যে কি কি আছে, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল আছে, মার্চেন্টাইজ ইনভেন্টরি অন হ্যান্ড, এন্ডিং ইনভেন্টরি, ইয়ার এন্ডে যেটা আমার হাতে আছে ওইটা আমার কাছে অ্যাসেট এখনো। টোটাল কারেন্ট অ্যাসেট গেছে, ফিক্সড অ্যাসেটের মধ্যে ল্যান্ড আছে, বিল্ডিং আছে, ওখান থেকে আমার ডিপ্রিসিয়েশন বিল্ডিংটা বাদ গেছে, ইকুইপমেন্ট আছে, ওখান থেকে আমার ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্টটা বাদ গেছে। তো অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনও আছে, ওর তার সাথে আবার ইয়াও আছে, এখানের মধ্যে আবার এক্সট্রা ডিপ্রিসিয়েশন দিছি অ্যাডজাস্টমেন্ট দিয়ে, তো দুইটার যোগফল করে বাদ দিচ্ছে আর কি। তো আমি টোটাল ইয়া ফিক্সড অ্যাসেট পাইলাম, যোগ দিলাম। আর লায়াবিলিটির ক্ষেত্রে এখানের মধ্যে জাস্ট নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল আছে, আর লং টার্ম লায়াবিলিটি কোনো কিছু নাই। আর লাস্টলি আমার ওনার্স ইকুইটি আছে, মানে ইয়ার এন্ডে, মানে আমার ফাইনাল ক্যাপিটাল যেটা ৩,২১,৮০০ দিছে, যোগফল আমার সেম আসছে, তাহলে আমার আনসার ঠিক আছে। এরপর কর্ণফুলি ট্রেডার্স এট দ্য এন্ড অফ ইটস অ্যানুয়াল অ্যাকাউন্টিং পিরিয়ড, এখানের মধ্যে একটা দিছে ক্যাশ ইনভেন্টরি, ওপেনিং ইনভেন্টরি মেবি দিছে, হ্যাঁ। আমার ডিসেম্বর ৩১, ২০০৭, এটা দিছে জানুয়ারি ১ তারিখ, তার মানে ইয়ারের শুরুতে আমার ইনভেন্টরি কত ছিল, স্টোর সাপ্লাই, প্রিপেইড ইন্স্যুরেন্স, অফিস সাপ্লাই, প্রিপেইড রেন্ট। এটা কি ফুল আনসার করা আছে, করা থাকলে এটা একটু গো থ্রু করি। না, এটা ফুল আনসার করা নাই, মাঝখানে মেবি মিসিং আছে, মিসিং আছে না কি আছে। আহ, আচ্ছা, এটার মধ্যে কি শুধু ইয়া চাইছে, প্রিপেয়ার স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, অ্যাকাউন্ট, শুধু অ্যাসেটটা করছে, অন্যগুলো করা নেই। আচ্ছা, থাক।
ওকে, আর দেখি অন্য কোনো ইউনিক জিনিস আছে কিনা। অফিস সাপ্লাই, প্রিপেড রেন্ট, স্টোর ইকুইপমেন্ট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তো এটা আমার ইয়াতে যাবে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, যেহেতু এটা কোনো এক্সপেন্স না। অফিস ইকুইপমেন্ট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অফিস ইকুইপমেন্টের উপরে। অ্যাকাউন্টস পেয়েবল, ক্যাপিটাল, ড্রয়িংস। এখানে একটা এই যে ড্রয়িংস আছে, ড্রয়িংসটা যদি ইয়া করতো, কি বলে, সেকেন্ড ছকটা আঁকে নাই, কিন্তু যদি সেকেন্ড ছকটা আঁকতো তাহলে আমার ওই প্রফিটটা অ্যাড করার পরে ওইখান থেকে মাইনাস দিয়ে ড্রয়িংটা করতে হতো। ওই একটু আগে যেটা দেখাইলাম এখানের মধ্যে ছিল মেবি, এই যে মাইনাস লেস দিছে, মাইনাস ড্রয়িংস। তো কোনো ড্রয়িং যদি এন্ট্রি থাকে এরকম, ওইটা আমার এখান থেকে বাদ যাবে। ড্রয়িং মানে কি, এটা কি, এটা মনে হয় ব্যাংক থেকে ড্র করা বুঝেছি না কি উইথড্র বুঝেছি, এটা বুঝলাম না। কিন্তু এটাই মেইনলি এটাই মিন করতেছে যে আমি উইথড্র করতেছি কিছু কিছু একটা বর্তমান ক্যাপিটাল থেকে আমি কিছু নিয়ে ফেলতেছি। তো ওকে, আর কি কি আছে? Drawing, sales return and allowance, purchase return and allowance, freight in or carriage on purchase, sales salaries, advertising expense, office salary, utility expense total. তো এখন আমার এখানের মধ্যে অ্যাসেটের মধ্যে বর্তমানে আছে ক্যাশ, ইনভেন্টরি এন্ডিং হচ্ছে আমার 30,000। ইনভেন্টরি এন্ডিংটা কই পাইছি, এখানে অ্যাডজাস্টমেন্ট দিছে। ইনভেন্টরি ওয়াজ ভ্যালুড এট 31 ডিসেম্বর 2007, টাকা 30,000। আমার এটা করা হয়েছে বছরের শেষে। বছরের শুরুতে ইনভেন্টরি ছিল আমার 25,000, বছরের শেষে আমার ইনভেন্টরি 30,000। অফিস সাপ্লাইজ অন হ্যান্ড, টাকা 2,000 টাকা এখন আমার হাতে আছে। স্টোর সাপ্লাইজ অন হ্যান্ড, টাকা এখন 1,000 টাকা এখন হাতে আছে। ইউটিলিটি এক্সপেন্স আউটস্ট্যান্ডিং, ডিউ অর অ্যাকার্ড অর পেয়েবল ফর দ্য পিরিয়ড। তো পেয়েবল যেহেতু বলেই দিছে, মানে এখনো আমার লাইবিলিটির মধ্যে পড়বে। তো আমার অ্যাসেটের মধ্যে আছে ক্যাশ, এন্ডিং ইনভেন্টরি, স্টোর সাপ্লাইজ অন হ্যান্ড, যা যা আমার অন হ্যান্ড থাকবে, অন হ্যান্ড থাকলে ওগুলো আমার অ্যাসেট অন হ্যান্ড। প্রিপেইড ইন্স্যুরেন্স, অফিস সাপ্লাইজ অন হ্যান্ড, তো প্রিপেইড রেন্ট, এগুলো সবগুলো যোগফল। ফিক্সড অ্যাসেটের মধ্যে আছে আমার স্টোর ইকুইপমেন্ট, আর ওখান থেকে ডিপ্রিসিয়েশনটা বাদ যাবে। তো স্টোর ইকুইপমেন্টের ডিপ্রিসিয়েশন বাদ গেল 8,000 টাকা। অফিস ইকুইপমেন্ট, ওখান থেকে ডিপ্রিসিয়েশন বাদ যাবে। আর লায়াবিলিটির মধ্যে আছে আমার অ্যাকাউন্টস পেয়েবল, ইউটিলিটি পেয়েবল আর ওনার্স ইকুইটি। তো ওখান থেকে সবগুলা দুইটা যোগফল সমান আসলে তো হইলে ওনার সিকিউরিটি বলতে ওই আগেরটার মধ্যে হিসাব করে যেটা আসবে 81,000 মেবি আসে। তো এটা যদি সেকেন্ডটা কেউ প্র্যাকটিস করো তাহলে বুঝবা যে যদি এখন 81,000 আসছে ক্যাপিটাল, তাহলে বুঝবা আচ্ছা ঠিক আছে। এখানে কিছু ইয়া দিছে, ওই ব্যাড ডেপ্ট মানে কি ওগুলো একটু লিখছে। তারপর এখানে ফলোইং ব্যালেন্সেস। রাফসান, তোমার সিকিউরিটি যেটা, এটা তো হচ্ছে আমার মূলত ফাইনাল যে ক্যাপিটাল এইটাই দেয় না? হ্যাঁ হ্যাঁ, ফাইনাল ক্যাপিটালটা। মানে আমার ট্রায়ালের ক্যাপিটাল এটার একটা সিগনিফিকেন্স নাই, এই তো। হ্যাঁ, আমার যে নরমাল ক্যাপিটাল দেওয়া আছে তার সাথে আমি আমার ইয়াগুলো অ্যাড করলাম অথবা বিয়োগ করলাম, মানে প্রফিট লস ওগুলা বিয়োগ করার পরে তারপর যদি কোনো কিছু উইথড্র করে থাকি তাহলে ওগুলো বিয়োগ দিতে হবে। লাস্টলি যেটা পাবো ওটা হচ্ছে আমার এন্ডিং ক্যাপিটাল। ওই এন্ডিং ক্যাপিটালটাই আমার ইয়াতে যাবে, এখানে ওনার সিকিউরিটির মধ্যে যাবে আর কি। তারপরে এখানে একটা ট্রায়াল ব্যালেন্স আরেকটা দিছে, এটা কি ফুল আনসার করা আছে? একটা, দুইটা, তিনটা, আচ্ছা এটা ফুল করা আছে, এটা একটা একবার গো থ্রু করে দিলে। ওকে, আচ্ছা। তো আমাকে দিল একটা ফুল ট্রায়াল ব্যালেন্স, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, ফার্নিচার, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ফার্নিচার, বিল্ডিং, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বিল্ডিং, ইকুইপমেন্ট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট, প্রিপেইড ইন্স্যুরেন্স, প্রিপেইড রেন্ট, অ্যাকাউন্ট পেয়েবল, সেলস, পারচেস, স্যালারি এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স, ক্যারেজ ইন, ব্যাড ডেবটস, অ্যালাউয়েন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস, ক্যাপিটাল, ড্রয়িংস, টোটাল। অ্যাডজাস্টমেন্টের মধ্যে বলছে এট দ্য এন্ড অফ পিরিয়ড ইনভেন্টরি আছে আমার 35,000 টাকা, মানে লাস্টলি আমার ইনভেন্টরি এখনো 35,000 টাকা আছে। তারপরে বলছে ইন্স্যুরেন্স এক্সপায়ার ডিউরিং দ্য পিরিয়ড, টাকা 500। আমার ইন্স্যুরেন্স আমি যেটা দিছিলাম ওখান থেকে 500 গেছে। ইন্স্যুরেন্স দিছিলাম কত, 3,000 দিছিলাম, ওখান থেকে 500 গেছে। রেন্ট এক্সপায়ার ডিউরিং দ্য পিরিয়ড, টাকা 1,000, তো প্রিপেড রেন্টের থেকে 1,000 টাকা গেছে। স্যালারিজ অ্যাকার্ড, টাকা 500, ইন্টারেস্ট অ্যাকার্ড, টাকা 5,000। ওকে, এখন তাহলে শুরু করি। তো শুরুতে হচ্ছে আমার ইনকাম। তো এখানের মধ্যে ইনকাম আছে কি কি, আমার ফার্স্ট যেটা স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম, শেয়ার অফ এন্টারপ্রাইজ, স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম ফর দ্য ইয়ার এন্ডেড অন এত তারিখ। তো রেভিনিউ বা ইনকামের মধ্যে কি কি আছে খুঁজে দেখলাম। সেলস, সেলস আছে কত আমার 1,54,000। 1,54,000 ছাড়া অন্য কোনো ইনকাম আমার নাই। ওকে, ওখান থেকে বাদ যাবে কি,
এখন আমার যা যা ইয়া হয়েছে, কস্ট অফ গুডস সোল্ড, এটা একটা নতুন অপারেটিং আমরা আগে ডিরেক্টলি অপারেটিং এক্সপেন্স যেতাম, কিন্তু এখানের মধ্যে এরপরে আমি যে গুডস গুলা বিক্রি করছি ওগুলার জন্য যে কস্ট গেছে, কস্ট অফ গুডস সোল্ড, ওইটা আমার বাদ দিতে হবে। তো ওখানের মধ্যে আমার কি কি আছে ওটা বাদ দিতে হবে বলতে মানে যোগ দিতে হবে। এখন কি কি আছে, ওপেন ইনভেন্টরি ওপেন করছি আমি 25,000 টাকা দিয়ে, ইনভেন্টরি ওপেন 25,000 দিয়ে। পারচেস, পারচেস অ্যাকাউন্টের মধ্যে কি আছে 90,000, পারচেস অ্যাকাউন্টে 90,000 আছে, মানে ওইগুলো বাদ দিতে হবে বলছিলাম, ঠিকই তো আছে। তারপরে ক্যারেজিন, ক্যারেজিন দিয়ে মেনলি বোঝাচ্ছে ওই ট্রান্সপোর্টেশনের জন্য যে খরচটা, ক্যারেজিনের জন্য কত 900। তাহলে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, তো আমার বর্তমানে আমি গুডস কিনছি 90,000-এর গুডস কিনছি, ইনভেন্টরি ওপেন করছি 25,000 দিয়ে, আর ওগুলো ক্যারি করছি 900 খরচ করে, তাহলে আমার টোটাল কস্ট অফ গুডস অ্যাভেলেবল বর্তমানে সেলের জন্য আছে এই তিনটার যোগফল এত। আর এন্ডিং ইনভেন্টরি লাস্টে বলছিলাম 25,000 টাকা, যে আমার ইয়ার শেষে 25,000 টাকা আমার হাতে ছিল। তো ওপেনিং ইনভেন্টরিটা কি কাজ করছে? ওপেনিং ইনভেন্টরি হচ্ছে তুমি শুরুতে খুলছো, কি বলে, তুমি বছর শুরুতে তোমার গোদামে যে মাল আছে ওইটা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি, আর বছর শেষে তোমার গোদামে যে মাল আছে হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি। এখন বছরের শুরুতে তোমার 25,000 টাকার মাল আছে, তুমি আরো 90,000 টাকার মাল কিনছো, ওগুলা কিনতে গিয়া ক্যারি করতে গিয়া তোমার 900 টাকা খরচ হয়েছে। তো এখন তোমার বর্তমানে গোদামের মধ্যে যা আছে তার সাথে তুমি যেগুলা কিনছো ওগুলা সহ তোমার কাছে টোটাল 1,15,900 টাকার মাল তোমার সেল করার জন্য আছে। হ্যাঁ, খরচ সহ তোমার এই ট্রাভেলিং কস্টটা সহ আর কি। ওখান থেকে লাস্টলি বছর শেষে দেখা গেছে 35,000 টাকার মাল এখনো তোমার আছে, তাহলে তুমি অন্য টাকার মালগুলো বিক্রি করতে পারছো। 35,000 টাকা তাহলে তুমি বিক্রি করো নাই, তো ওটা তোমার এন্ডিং ইনভেন্টরিতে বাদ যাবে। তো আমি যেসব গুড বিক্রি করছি, গুডস সোল্ড, ওদের জন্য কস্ট কত, আমার অ্যাভেলেবল ফর সেল থেকে এন্ডিং ইনভেন্টরি বাদ দিয়ে যেটা পাচ্ছি সেটাই। তো এরপর নেক্সট হচ্ছে আমার অপারেটিং এক্সপেন্স। এক্সপেন্স এখানে কি কি আছে, স্যালারি এক্সপেন্স আছে কই, এই যে স্যালারি এক্সপেন্স 2,000, কিন্তু এখানে আবার বলছে স্যালারিজ অ্যাকার্ড টাকা 5,000, অ্যাকার্ড দিয়ে বোঝাচ্ছে আর আমি বাড়ছে। তো স্যালারি এক্সপেন্স 2,000 এর সাথে 500 অ্যাড হয়ে 2,500। ইউটিলিটি এক্সপেন্স 1,500 আছে। রেন্ট এক্সপেন্স অথবা রেন্ট এক্সপায়ার্ড, তো রেন্ট কই, প্রিপেড রেন্ট 6,000, কিন্তু রেন্ট এক্সপায়ার হয়েছে 1,000, তো 1,000। এরপর এখানের মধ্যে বলছে ইন্টারেস্ট এক্সপেন্স হয়েছে 500। এরপর ইন্স্যুরেন্স এক্সপেন্স অথবা ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড ওরা দিছে কত, ইন্স্যুরেন্স দিছে 500, ইন্টারেস্ট এক্সপেন্স 5,000 দিছে নাকি 500 দিছে, আচ্ছা 5,000 ঠিকই তো আছে 5,000। তো ইন্টারেস্ট এক্সপেন্স 5,000। আর ব্যাড ডেপ্ট এক্সপেন্স, ব্যাড ডেপ্ট তো বুঝছোই যে আমি ওই টাকা দিছি মানে আমি ওই সার্ভিস দিছি ওই টাকা না দিয়ে পালাইছে, তো ওটা হচ্ছে 1,600। তো এগুলোর যোগফল হচ্ছে আমার টোটাল খরচ গেছে, তো ওই খরচগুলোর যোগফল হয়েছে 12,100। তাহলে এটার থেকে আমি এটা বাদ দিচ্ছি, এটা পাইছি, এটার থেকে এটা বাদ দিয়ে 61,500। তো দিন শেষে পুরো বছর শেষে আমার 61,500 টাকা লাভ হয়েছে, প্রফিট হয়েছে। নেক্সট হচ্ছে আমার ওনার্স ইকুইটি ক্যাপিটাল। ক্যাপিটালের মধ্যে ছিল 30,000 টাকা, বর্তমানে আগে ক্যাপিটাল ছিল, এই যে ক্যাপিটাল 30,000, ওখান থেকে প্রফিটটা অ্যাড করবো 61,500 অ্যাড করলাম। ড্রয়িংস বাদ দিব, ড্রয়িংস হচ্ছে আমার 10,000 টাকা, 10,000 বাদ দিলাম, 81,500 হচ্ছে আমার এন্ডিং ক্যাপিটাল। ওকে, শেষ, এটাতে আর কিছু নেই। লাস্টলি আমার কি বলে, ওকে, হ্যাঁ, এখন লাস্টলি হচ্ছে আমার ওই স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। তো এখন আমার অ্যাসেট কি কি আছে, অ্যাসেট শুরু করছি ক্যাশ দিয়ে, ক্যাশ আমার 30,000 আছে, 30,000 আছে। অ্যাকাউন্ট রিসিভেবল আছে 5,000, 5,000 আছে। কিন্তু ওখান থেকে অ্যালাওয়েন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস এটা যেটা দিছে ওইটা বাদ যাবে। অ্যালাওয়েন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস এরটার মানে কি ওইটা জানি না, কিন্তু নাম শুনে যেটা বুঝতেছি কি জানি ডাউটফুল অ্যাকাউন্টস, যেসব অ্যাকাউন্টকে সন্দেহ করে এমন কিছু একটা, কিন্তু যাই হোক ওটা আমার অ্যাকাউন্ট রিসিভেবল থেকে ওইটা বাদ গেছে, অ্যালাওয়েন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টসটা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ গেছে, মানে আমি মনে হয় এক্সপেক্ট করতেছি ওটা আমাকে দিবে না এমন কিছু একটা। তো 5,000 থেকে 1,000 বাদ 4,000। ইনভেন্টরিতে আমার ইয়ার শেষে ইনভেন্টরিতে ছিল 35,000 টাকা, তো 35। এরপর হচ্ছে আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স আমার এক্সপায়ার হয়েছে 500, আমি দিছিলাম 3,500 মেবি। প্রিপেইড ইন্স্যুরেন্স 3,000, তো এখনো আমার এক্সপায়ার হয় নাই 2,500। আনএক্সপায়ার্ড রেন্ট, আমি রেন্ট দিছিলাম 6,000, ওখান থেকে এক্সপায়ার হয়েছিল 1,000, তো এখনো আমার 5,000 আছে, তো 5,000 আছে। তাহলে বর্তমানে কারেন্ট অ্যাসেট হচ্ছে এগুলোর যোগফল 76,500।
আর ফিক্সড অ্যাসেটের মধ্যে কি কি আছে? ফার্নিচার, 10,000 টাকার ফার্নিচার ছিল, ওখান থেকে অ্যাকোমোডেটেড ডিপ্রিসিয়েশন বাদ গেল, বিল্ডিং এর থেকে অ্যাকোমোডেটেড ডিপ্রিসিয়েশন বাদ যাবে, ইকুইপমেন্ট থেকে অ্যাকোমোডেটেড ডিপ্রিসিয়েশন বাদ যাবে, এগুলার যোগফল করে আমি পাইলাম 30,000। দুইটার যোগফল করলাম 1,06,500। আর লাস্টলি আমার লায়াবিলিটি আর ওনার্স ইকুইটি, ওগুলোর মধ্যে আছে অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল এখানে কত? কই গেছে অ্যাকাউন্টস পেয়েবল? যাবে না, আচ্ছা পাইছি, 19,500 অ্যাকাউন্টস পেয়েবল। তারপরে স্যালারিজ পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল, ওগুলো তো সবগুলো মেবি দেওয়াই আছে। স্যালারি পেয়েবল, স্যালারি এক্সপেন্স, স্যালারি অ্যাকাউন্ট, তো ওটাতে 500। তারপর ইয়া ইন্টারেস্ট পেয়েবল 5,000 টাকা, তো ওটাও 5,000 অ্যাড হয়েছে। আর কিছু নাই, দেখবা আর কিছু নাই, তো তিনটা যোগফল করলে 25,000। আর আমার লাস্টলি ইয়ার এন্ডে ক্যাপিটাল ছিল 81,500। এই দুইটার যোগফল করলে 1,06,500, দুইটা মিলছে, তার মানে আমার আনসার ঠিক আছে। রাফসান, হ্যাঁ বলো। এই যে এখানে দেওয়া আছে স্যালারিস অ্যাকার্ড ইন্টারেস্ট অ্যাকার্ড, মানে এটা কি দেয়া হয় নাই, বাকি আছে এমন কিছু বোঝাচ্ছে? এটা দিতে হবে অ্যাকার্ড দিয়ে কি বোঝায় এটা বুঝতেছি না, কিন্তু এটা যেহেতু একটা দিন শেষে লায়াবিলিটির মধ্যে add লাইব্রেরির হইছে, মধ্যে রাখছে। তাহলে মেবি মানে হয় পরবর্তীতে গিয়ে এই খরচটা আসছে এমন কিছু, আগে হয় নাই, মানে এই যখন ট্রায়াল ব্যালেন্সটা করছিলাম ওই সময় খরচটা হয় নাই, পরে গিয়ে এই খরচটা হয়েছে। তো কিন্তু এখন আমি পে করে নাই বুঝেছে, তো এই জন্যই তো মেবি এটা এখনো ইয়ার মধ্যে আছে, পেয়েবলের মধ্যে আছে। তো অ্যাকার্ড দেখলে বুঝবা যে ওই টাকা মানে এখনো দেয় নাই, আনপেইড বোঝাচ্ছে আর কি অ্যাকার্ড আনপেইড আর মানে। কি। হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ, এটা একটা বহুত ভালো একটা কমপ্লিট ট্রায়াল ব্যালেন্স। কালকে দিলে এরকম টাইপ একটা দিতে পারে ট্রায়াল ব্যালেন্স, ওখান থেকে যে কোনো একটা, তিনটার মানে দুইটার যে কোনো একটা মেনলি তো দিতে পারে। এই তো না, কারণ কারো কোনো সমস্যা না থাকলে, এটা নিচে দুইটা রাখ দেওয়া লাগবে না লাস্টে? হ্যাঁ দুইটা ডাক দেওয়া লাগবে এমন করে। ওই লাস্টে তো দিই নাই ওখানে। ওই তো মানে হ্যাঁ, তো এইটার ফরম্যাটই অনেক উল্টাপাল্টা, মানে টেক্সট ফরম্যাট ঠিক নেই, ইয়া করে জানিও, বুঝা নিও। মিনিমাম সিআরদের জন্য 3টা দাগ দেওয়া লাগবে। দাও, তিনটা ডাক দিলাম। রাপশনের জন্য 3টা তাইলে। ওকে, মিটিং একটু পর শেষ হয়ে যাবে, তো টক এখন কি কেউ করতে চাইলে নিতে পারি, নাইলে কালকেই নিব। কতক্ষণ লাগবে? তবে একটু টাইমই লাগবে। আচ্ছা, টক দিলে রাত্রে নিব, দেখি রাত্রে কয়জন থাকে দেখি। আপাতত প্র্যাকটিস করতে হবে কয়েকটা। টক নিলে রেকর্ড করিস, টক এখন করতেছি রেকর্ড করবো, কালকে সমস্যা করিস নেই। বা রেকর্ড করিস। ওকে, তাহলে শেষ করতে। তারা